মৌলিক সংস্কার হলে ডিসেম্বর বা রোজার আগেই নির্বাচন সম্ভব বলছেন সংস্কার প্রক্রিয়ায় যুক্তরা। রাজনৈতিক দলগুলোর ঐক্যে জোর। এয়ার অ্যাম্বুলেন্স পেলে রোববারই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সাথে থাকবেন 2 পুত্রবধূ। রাজধানীতে পণ্য পরিবহনে থামছে না চাঁদাবাজি, বাড়ছে দাম, নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ভারত দুঃসাহস দেখালে কঠোর জবাবের হুঁশিয়ারি পাকিস্তানি সেনাপ্রধানের, যুদ্ধে না জড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনেক। আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে নির্বাচন নিয়ে সরকার অবস্থান পরিষ্কার করলেও নির্দিষ্ট তারিখ না দেয়ায় সংশয় কাটছে না রাজনৈতিক দলগুলোর। রোজা, স্কুল কলেজের পরীক্ষা কিংবা আবহাওয়ার দিক বিবেচনায় বিএনপির ডিসেম্বর বা জামাত রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটের দাবিকে প্রাসঙ্গিক বলছেন অনেকেই। সংস্কার প্রক্রিয়ায় জড়িত বিশ্লেষকরা বলছেন ঘোষিত সময়ে মৌলিক সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব, আর এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যে জোর দেন তারা। সিফাত শাহরিয়ার জানাচ্ছেন বাকিটা। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন। শুধু আইন উপদেষ্টা নয়, এর আগে অন্তর্বর্তী সরকার প্রধানও একাধিকবার বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, তবে ঠিক কোন মাসে সেটি স্পষ্ট করেননি। তাতে নির্বাচন নিয়ে দলগুলোর সংশয় কাটছেই না। প্রধান রাজনৈতিক দলগুলোর সংশয় বাদ দিয়ে যদি সরকারের দেয়া সময় ডিসেম্বর থেকে জুন ধরা হয়, তাহলে এর মধ্যে নির্বাচনের উপযুক্ত সময় কোনটি? সাধারণত মধ্য ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে চলে পরীক্ষা, আর 2026-এর রমজান শুরু 20 তারিখের আগে পড়ে। সে হিসেবে ঈদুল ফিতর হতে পারে মার্চের 20 তারিখের দিকে। যদি রমজানের মধ্যে এসএসসি পরীক্ষা না হয়, তাহলে সেটি গড়াবে এপ্রিলের শেষ পর্যন্ত। এরপরেই উচ্চ মাধ্যমিক শুরু হলে শেষ করতে হবে মে মাসের মধ্যে, কারণ সম্ভাব্য ঈদুল আজহা 27 মে। তারপরে শুরু বর্ষা ও দুর্যোগপ্রবণ সময়। যদি অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে চায়, তাহলে মোটা দাগে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভালো সময় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত। এই পঞ্জিকা ধরে বিএনপি ডিসেম্বরে আর জামাত রমজানের আগে নির্বাচন চাইছে কিনা জানা নেই। তবে দুই দলের শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন ছিল, নির্বাচন নিয়ে একই সুরে কথা বলার কারণ কি? জামাত আমিরের লন্ডন সফর? জামাতের অবস্থান হচ্ছে সংস্কার এবং বিচার করে নির্বাচনে যাওয়া। সেটা সরকারের যে প্রতিশ্রুত যে ডেট ডিসেম্বর থেকে জুন বা সেই সময়ের মধ্যে যদি এই কাজগুলো হয়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে জামাত সেদিকে ইঙ্গিত করেছে। কিন্তু এটা বাদ দিয়েই রমজান আগে ইলেকশন, সেটা মিন করে নাই। রাজনীতিতে যে সংস্কৃতি বিগত সরকারের সময় যেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। আমরা সকলের সাথে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এটা কিন্তু রাজনীতি, গণতন্ত্রের ভিত্তিটা কিন্তু হচ্ছে আলোচনা, সংলাপ। সবাই সবার সাথে বসতে হবে, আলাপ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কিছু মিলে, তার সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের পর কার্যত অকার্যকর হয়ে যাওয়া জাতীয় সংসদের প্রাণ ফিরে পেতে অন্তর্বর্তী সরকার বলছে অপেক্ষা করতে হবে 25শে ডিসেম্বর থেকে 26শে জুন পর্যন্ত। তবে বিএনপি ও সমমনা দলগুলো চাইছে এই অপেক্ষার অবসান হোক চলতি ডিসেম্বরেই। যদি তাই হয়, তাহলে জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার কতটা সম্ভব? সবাই যদি কাছাকাছি একটা মতৈক্যে আসে, এটা খুবই সম্ভব, অসম্ভবের তো কোনো প্রশ্নই আসে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলছেন, সরকার নয়, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর নির্ভর করে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা। এটা মূলত নির্ভর করে রাজনৈতিক দলের উপর এবং সরকারের উপর। বস্তুত বলটা মূলত রাজনৈতিক দলের কোর্টে। এখন এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো পাঠানো হয়েছে, তারা যদি একমত হয়, মূলত নির্ভর করে রাজনৈতিক দলের উপর। তারা যদি এই ব্যাপারে একমত হতে পারে, যত দ্রুত একমত হবে তত দ্রুত আমাদের নির্বাচন করা সম্ভব।
স্বাধীনতার পর থেকে দেশে আয়োজিত 12টি নির্বাচনের মধ্যে 9টি হয়েছিল ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, আর একবারই নির্বাচন হয়েছিল জুনে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। এয়ার অ্যাম্বুলেন্স পেলে রোববারই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। সাথে আসতে পারেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও। গত মাসেই দল থেকে খালেদা জিয়াকে দেশে ফেরানোর জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সরকারের কাছে চিঠি দেয় বিএনপি। সেই অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্স পেলে রোববার, আর না পেলে পরের দিন সোমবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তিনি। বরাবরের মতো ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান থাকলেও এবার বড় ছেলে তারেক রহমানের স্ত্রীও আসবেন। জানা যায় সে অনুযায়ী জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবন, বাড়ানো হচ্ছে নিরাপত্তাও। এদিকে রাজধানীতে পণ্য পরিবহনে যেন থামছেই না চাঁদাবাজি। পথে পথে চাঁদা দিতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। অতিরিক্ত ব্যয়ের বোঝা এসে পড়ছে সাধারণ ক্রেতার উপরে। এছাড়া চাঁদাবাজির কারণে পণ্য পরিবহনেও লাগছে বাড়তি সময়। বাজার বিশ্লেষকরা বলছেন, শুধু চাঁদাবাজি বন্ধ হলেই পণ্যের দাম অন্তত 25% পর্যন্ত কমানো সম্ভব হতো। বিস্তারিত জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদনে। ঠিক আছে, 100 টাকা বিট দিয়ে যা, তা বললি আবার সিস্টেম কি সিগারেটের প্যাকেটে ভরে লাই, কাগজের ব্যাগে ভরে লাই। প্রকাশ্যে দিলে নেয় না, আমি প্রকাশ্যে দিয়েছিলাম নেয় না, সাইটে মনে করেন যে গেট খুলে টাকা নিয়ে নেয়। স্লিপ ছাড়াই নিতেছে, না দিলে ড্রাইভারের থাবর থুবর দেয়। ট্রাক চালক বাবুল মিয়া নড়াইল থেকে 170 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাঝরাতে রাজধানীর একটি কাঁচা বাজারে জামশেদ ব্যাপারীর পটল আর শশা এনেছেন। এজন্য ইজারার নামে পথে তাকে গুনতে হয়েছে বাড়তি টাকা। নড়াইলে দিতে হয়েছে শুধু চাঁদা। ওখানে কত টাকা দিলেন? 50 টাকা। রোড খরচ বেড়ে গেল না, তার জন্য তুমি ভাড়া বাড়াই নেবো অবশ্যই। কিছুক্ষণ পর আমরা যোগাযোগ করলাম ইজারাদারের সাথে। সব শুনে তিনি আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে রাজি হলেন। তো আপনি ওনার কাছ থেকে 50 টাকা নিছেন, একটা রসিদ দিয়েছেন, হ্যাঁ, তো এটা কি হিসেবে নিলেন? উনি পরবর্তীতে যখন আসবে তখন উনি এখানে দাঁড়ায় আমার ফোন দিতে বললেন। ঠিক আছে। রাজধানীর অন্যান্য বাজারের চিত্র অনেকটাই একই। রাত বাড়লে আসতে থাকে সবজি, ফলমূল বহনকারী ট্রাক। সব জায়গায় সব পয়েন্টে, একবার টাঙ্গাইল, ওই যে সিরাজগঞ্জ, ওই চান্দুরা 300 করে 200 করে। 600 দিলেন? হ্যাঁ, 600 দিছি। হয়তো কোথাও যদি আটকায় বা সিঙ্গেল দেয়, তাহলে আপনার ওই রানিংয়ে হয়তো টাকা 200-100 যেখানে যা দেওয়া লাগে ওইভাবে দিয়ে আমরা চলে আসি। চালকরা জানান, জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে নানা স্থানে ট্রাকের উপর অসাধু ব্যক্তিদের খড়গ নেমে আসে। সেই সাথে সম্প্রতিকালে মরার উপর খাড়ার ঘা হয়ে সামনে এসেছে সড়কে ডাকাতের উপদ্রব। মদনপুরের এই সাইডে ধরে আপনার 2500 রোডে এই সাইডে গত টিপে ধরছিল আর কি, মানে কাছে যা পায় সব হাতায় নিয়ে নেয়। লক্ষ্মীপুর দেওয়া লাগে, হাজীগঞ্জ দেওয়া লাগে, চাঁদপুর হাজীগঞ্জ আর কচুয়া দেওয়া লাগে। হাইওয়ের মধ্যে ডাকাতে বেশি ডিস্টার্ব করতেছে। মেঘনা জামের ভিতরে মনে করেন হেরে আতাউতায় টাকা পয়সা দেয় না দেয়, আতাউতায় হের মাথা বাড়ি দিল, মাথাটা ফাটে গেছে। বিক্রেতারা জানান, চাঁদাবাজির কারণে খরচ বাড়লে কমে লাভের পরিমাণ। এতটুকুর জন্য কত টাকা দিতে হলো? 1200 টাকা। এটা বলা যাবে না, এটা বললে মনে করেন আমরা মালে বেচতে পারবো না, জামিলা আছে ভাই। ক্যামেরাটা বন্ধ করুন, বিষয়টা আমি বুঝিয়ে বলি। এটা তো আমাদের পার্টি পাঠায়, তো পার্টি পাঠাইলে দেখেছি আমরা একটা কমিশন কেটে রাখি। ক্রেতার উপর আসবে না। আমার যখন মালটা আমরা 10 টাকা কিনি, তখন গাড়ি ভাড়া যখন 35,000 হবে, তখন আমার 22 টাকা বললো মালটা এসে। আর যখন আমরা 20,000 টাকা ভাড়া দিতাম, তখন 25 টাকা পড়তো। যাত্রাবাড়ি প্রতি গাড়ি 300 টাকা সাদা, আবার আর এক গ্রুপ আছে ওরা নেয় 200 টাকা, 500 টাকাটা জুলুম করে নেয়। আগেও দিছে আগে থেকে এই সিস্টেমে চলতেছে এখানে। না, আমি কিছুই জানি না। আমি এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। আমি নতুন লোক, আমি এই মুহূর্তে কোথায় কি হচ্ছে না আছে আমি কিছু জানি না। সড়ক ও মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট। শ্রমিক ইউনিয়নের নামে বেনামে যানবাহন আটকে প্রতিদিনই তোলা হচ্ছে বিপুল টাকা। চাঁদা দিতে গিয়ে দীর্ঘক্ষণ পণ্যবাহী যান নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। চাঁদাবাজি বন্ধ হলে এর প্রভাবে ব্যবসার পরিচালনা ব্যয় আর পণ্য পরিবহনের সময় কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রাজধানীর বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক,
দামও স্থিতিশীল। বাজার পরিস্থিতি জানাতে বিস্তারিত রাজধানীর কাপ্তান বাজার থেকে যুক্ত হচ্ছেন সিওল আহমেদ। এছাড়াও সিলেটের মাছের বাজারে কমতে শুরু করেছে সরবরাহ, সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। তবে সবার আগে যেতে চাই রাজধানীর কাপ্তান বাজারে, সেখানে আছেন সহকর্মী সিওল আহমেদ। সিওল, আপনার কাছে জানতে চাই যে বাজার পরিস্থিতির কি অবস্থা সবশেষ সেখানে দেখতে পাচ্ছেন, এছাড়াও সবজির দরদাম সম্পর্কে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। অনেক ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর কাপ্তান বাজার। আপনি নিশ্চয়ই জানেন যে এটি বাংলাদেশের অন্যান্য যে কয়টি বড় বাজার রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম। এবং আমরা সকাল থেকে বাজার ঘুরে যেটি দেখলাম যে যেহেতু আসলে 3 দিনের একটি ছুটি পড়ে গেছে, অর্থাৎ আমরা দেখলাম যে বৃহস্পতি শুক্র শনি 3 দিনের একটি ছুটি আছে মে দিবস সহ, তার কারণে কিন্তু রাজধানীর এই বাজারগুলোতে কিন্তু আজকে ক্রেতার সংখ্যা অন্যান্য যে কোনো দিনের চেয়ে কম। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এখানকার বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে যেহেতু শীতের মৌসুমটা শেষ হয়ে গেছে, গরম পড়তে শুরু করেছে, সুতরাং গরমের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো বাজারে একটু দাম বেশি, তবে অন্যান্য সপ্তাহে যে দামে বিক্রি হয়েছে সবজিগুলো অলমোস্ট সেই দামে বিক্রি হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গাজর কিন্তু কেজি প্রতি 40 টাকা বিক্রি হচ্ছে, যেখানে টমেটো বিক্রি হচ্ছে 36 থেকে 40 টাকা, যেটি গত সপ্তাহেও ছিল একই দাম ছিল, এবং পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, লেবু হালি 20 টাকা, এবং শসা যেটি গত সপ্তাহে ছিল 40 টাকা সেটির দাম কিন্তু এই সপ্তাহে বেড়েছে 20 টাকা, বেড়ে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাঁধাকপিও হচ্ছে গত সপ্তাহে ছিল 60 টাকা, সেটি 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং আপনার ফুলকপি বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা কেজিতে। তার কারণ হচ্ছে ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু শীতকালের সবজি, শীত যেহেতু একদমই শেষ, যার কারণে কিন্তু এই সবজিগুলোর দাম 10 থেকে 20 টাকা প্রতি পিসে বেড়েছে। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, সেটি হচ্ছে নতুন যে বাজারের সবজিগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কাঁকরোল আমরা দেখছি যে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে কিন্তু 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। একটি লাউ হচ্ছে মাঝারি সাইজের একটি লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকাতে। বিক্রেতাদের সাথে কথা হলো, তারা বলেছে যে বাজারে আসলে সবজির দাম অন্যান্য যে কোনো সময়ের চেয়ে স্থিতিশীল, এবং একই সাথে 5 টাকা করে কিন্তু ডিমের দাম বেড়েছে। 125 টাকা কেজি, 125 টাকা ডজন ছিল ডিমের, সেটাই 125 টাকাতে বিক্রি হচ্ছে, যেটি 120 টাকা ছিল। এবং আমরা অন্যান্য যে বাজারগুলো রয়েছে আসলে এই চাল সহ অন্যান্য যে বাজারগুলো ছিল সেই বাজারগুলোতে আমরা গিয়েছি। চালের দামও কিন্তু তারা বলছেন যে 83 টাকা থেকে 84 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, বস্তা প্রতিতে কিন্তু সেটি আসলে 10 থেকে 12 টাকা বৃদ্ধি পেয়েছে, এমনটা কিন্তু বিক্রেতারা বলছেন। আসলে এই বাজারটার অবস্থা এরকম, কিন্তু আমরা পরবর্তীতে রাজধানীর অন্য আরেকটি বাজারে যাব, সেখানে গেলে হয়তো আমরা বলতে পারবো যে বাজারের আসলে চিত্র কোনটি। এই ছিল আমার কাছে কাপ্তান বাজার থেকে আজকে সকালে যে বাজারের দরদাম সেটি সর্বশেষ তথ্য। এবার যাব সিলেটে। সিলেটে আমাদের সাথে আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, যেমনটা আমরা জেনেছি সরবরাহ কমের কারণে আজ 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। তো জানতে চাই যে কেন সরবরাহটা কমেছে, বিক্রেতারা বা কি বলছেন সেখানে। বাজারে এবং কাজীর বাজারে আমরা সকালে এসে যেটি দেখলাম যে আসলে গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে কিন্তু 20 থেকে 50 টাকা কেজি প্রতি মাছের দাম বেড়ে গেছে। আমি যদি আজকে চিত্রটি আপনার কাছে তুলে ধরতে চাই, সেক্ষেত্রে প্রথমেই যেটি বলতে হয় যে রুই মাছের যে কথা, সেই রুই মাছের দাম কিন্তু গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম যে পাইকারি বাজারে 220 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকের বাজারে 260 থেকে 280 টাকা, এবং খুচরা বাজারে 320 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশেষ সবচেয়ে বেশি দাম বেড়েছে গ্রাস কার্পের। গ্রাস কার্প মাছ কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম 220 টাকা থেকে 230 টাকা, কিন্তু এই সপ্তাহে আমরা পাইকারি বাজারে দেখছি 250 থেকে 260 টাকা, যেটি খুচরা বাজারে কোনো কোনো জায়গায় 300 টাকা, এমনকি 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই ধারায় কিন্তু ইলিশের দাম বেড়ে গেছে। ইলিশ মাছের যেটি চাঁদপুরের ইলিশ সেটি পাওয়াই যাচ্ছে না, তবে অন্যান্য ইলিশ যেগুলো রয়েছে অন্যান্য জায়গা থেকে সংগ্রহিত ইলিশগুলা কিন্তু 1600 থেকে 2500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং আমরা খুচরা বাজারে খোঁজ নিয়েছি সেখানে 2700 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি তেলাপিয়া মাছের কথা বলি, যে মাছটি গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে 150 থেকে 170 টাকা পাইকারি বাজারে, সেটি কিন্তু আজকে বেড়ে গিয়ে সেটি 180 থেকে 190 টাকা, খুচরা বাজারে 200 টাকার উপরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি
কই মাছের কথা বলি, কই মাছেরও দাম বেড়েছে পাবদা মাছেরও। পাবদা মাছ আমরা গত সপ্তাহে দেখেছিলাম খুচরা বাজারে 380 থেকে 400 টাকা, আজকে কিন্তু 420 থেকে 450 টাকা পর্যন্ত পাবদা মাছ বিক্রি হচ্ছে। তো আমরা এর পাশাপাশি চিংড়ি মাছের কথা বলতে হয়, সেখানে চিংড়ি মাছের দামও কিন্তু খুচরা বাজারে 1000 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহে সেটি কিন্তু 900 থেকে 950 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। অর্থাৎ সব কয়েকটি মাছের দাম বেড়ে গেছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আসলে দাম বাড়ার কারণ, সরবরাহ আসলে অনেক বেশি কমে যাওয়ায় এবং এখন মৌসুমটা কিন্তু না থাকায় এই কারণেই কিন্তু দাম বেড়ে গেছে। এবং যেমনটি বলছিলেন বিক্রেতারা যে এই কয়েক মাস বিশেষ করে কুরবানি ঈদের আগ পর্যন্ত কিন্তু দাম বৃদ্ধি অব্যাহত থাকবে এবং একই ধারায় কিন্তু দাম বেড়েই চলছে। আমরা প্রত্যেকটি বাজারে খোঁজ নিয়েছি কীভাবে কিন্তু দাম বেড়েছে। এই ছিল আমার কাছে আসলে মাছ বাজারের সর্বশেষ। ঢাকা ও সিলেটের বাজার পরিস্থিতির সবশেষ খোঁজখবর রাখছিলেন যথাক্রমে সিওল আহমেদ ও সন্দীপন শুভ, সে বিষয়ে জানাচ্ছিলেন বিস্তারিত। রসমালাইয়ের পর এবার জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে কুমিল্লার খাদি। এছাড়া তালিকায় আছে টাঙ্গাইলের মির্জাপুরের জামুরকির সন্দেশ ও মধুপুরের আনারস। এতে খুশি স্থানীয়রাও, তবে পণ্যের মান ধরে রাখার দাবি জানাচ্ছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার কান্দিরপাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম, আর টাঙ্গাইলের জামুরকি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। প্রথমে চলে যেতে চাই মাসুদ আপনার কাছে। মাসুদ, কুমিল্লার খাদির ঐতিহ্য নিয়ে জানাবেন, আর পাশাপাশি জিআই সনদ পাওয়ার পর এই পণ্যের আর্থিক সম্ভাবনা নিয়ে বিক্রেতারা বা সেখানকার স্থানীয়রা কি বলছেন? অনেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে কিন্তু এই খাদির সূত্রপাত। কুমিল্লার প্রায় কান্দিরপাড় থেকে রাজগঞ্জ পর্যন্ত প্রায় 300টি দোকানে কিন্তু খাদি কাপড়ের নানান পোশাক বিক্রি করে থাকে। এই যে যুগের পর যুগ ধরে মানুষ এই যে খাদির উপর একটা নির্ভর হয়ে পড়েছেন পোশাক ক্রয়ে এবং বিক্রয়ে, সেটি কিন্তু কুমিল্লাকে নতুন করে পরিচিত করেছে দেশ এবং দেশের বাইরে। তবে এই যে ভৌগোলিক নির্দেশক হিসাবে জিআই পণ্যের যে স্বীকৃতি মিলেছে এখন, এটি কিন্তু কুমিল্লাবাসীর বেশ পুরনো দাবি ছিল। তবে এই দাবির জন্য বেশ কয়েকবার জেলা প্রশাসনের পক্ষ থেকেও আসলে শিল্প মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছিলেন। সবশেষ গত বুধবার এই পণ্যের স্বীকৃতি মিলেছে। তো আমরা আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, একই সঙ্গে যারা কুমিল্লার ইতিহাসবিদ এবং সচেতন নাগরিক রয়েছেন তাদের সঙ্গে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তাদের সঙ্গে কথা বলেছেন। তারা জিআই স্বীকৃতি পাওয়ার পর তাদের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ বিরাজ করছে। তবে তারা বলছেন যে যারা এই খাদি কাপড় তৈরি করছেন তারা কিন্তু আসলে তাদের যে বংশ পরম্পরা যে খাদি তৈরি করছিলেন তাদের মধ্যে কিন্তু নানান সংকট রয়েছে, বিশেষ করে যে আর্থিক যে পুঁজি সংকট সেটা কিন্তু সবচেয়ে বেশি। একই সঙ্গে গুণগত মান বজায় রাখার যে বিষয়টি ব্যবসায়ীদের মধ্যে সেটা কিন্তু একেবারে খুবই কম দেখা যাচ্ছে, যাতে এতে করে আসলে যে খাদি যারা তৈরি করেন হাতে বোনা খাদি, বিশেষ করে যে খাদে বসে যে হস্তশিল্পের মাধ্যমে যেটা উৎপাদন করে থাকেন সেই খাদির কিন্তু চাহিদা কমছে। আধুনিকতার ছোঁয়া লাগার কারণে যে এক ধরনের মেশিনের যে তৈরি সেটি কিন্তু এখন ক্রেতার কাছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে। একই সঙ্গে যে সাদা কাপড়ে এখন নানান রং লেগেছে। তবে তারা বলছেন যে এই খাদির সমৃদ্ধির জন্য নানান যে সংকটগুলো রয়েছে খাদি তৈরি থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত, তাদেরকে আসলে আর্থিক অনুদান থেকে শুরু করে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য শিল্প মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করতে হবে। এতে করে খাদির যে সংকট সেটা দূর হবে, একই সঙ্গে তার সমৃদ্ধি বাড়বে। এই খাদির খ্যাতি কিন্তু আসলে শুধু কুমিল্লা নয়, কুমিল্লার আশপাশের যে জেলাগুলো রয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে, আসলে নানান বয়সের মানুষের কাছে যে খাদির যে পোশাক সেটা কিন্তু জনপ্রিয়। একই সঙ্গে এই খাদি পোশাক কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের নানান দেশও আসলে যাচ্ছে। তো এখানকার মানুষের দাবি হচ্ছে যে এই আনন্দের সঙ্গে যে খাদি তারা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন সেটা তাদের মধ্যে উচ্ছ্বাস আনন্দ রয়েছে। এটি যেন টেকসই এবং গুণগত মান বজায় রেখে যুগের পর যুগ সে স্বীকৃতি ধরে রাখতে পারে, সেটার প্রত্যাশাই রয়েছে এখন ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের। তো অনেকেই ছিল কুমিল্লা থেকে।
এবার চলে যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী কাউসার। কাউসার, আপনার থেকে জানতে চাই, টাঙ্গাইলে তো দুটো পণ্য জিআই তালিকাভুক্ত হয়েছে, একটা হচ্ছে মধুপুরের আনারস এবং হচ্ছে জামুরকির সন্দেশ। তো জানতে চাচ্ছি এই নিয়ে আসলে ব্যবসায়ীরা কি বলছেন, সেখান থেকে কোনো সম্ভাবনার চিত্র ব্যবসায়ীরা কি দেখতে পাচ্ছেন কিনা, আশাবাদ কিনা, জানতে চাই আপনার থেকে। অনেক আমি আছি জামরকি যে কালিদাসের সন্দেশ রয়েছে ঐতিহ্যবাহী, এতে 100 বছরের একটা ঐতিহ্য সুনাম রয়েছে এবং এই ব্যবসায়ীরা বলছেন যে এই ঐতিহ্য ধরে রাখার কারণেই কিন্তু এই পণ্যটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল। এছাড়াও আমাদের টাঙ্গাইলের মধুপুরের যে ঐতিহ্যবাহী আনারস রয়েছে, সেই আনারসও কিন্তু কয়েক হাজার মানুষ এই আনারসের ব্যবসার সাথে জড়িত এবং যে আনারস, সেই আনারসের কারণেই কিন্তু এই মধুপুরের আনারসের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল। তো আমি আছি যে সন্দেশের দোকানের সামনে, এখানে কয়েকজন ক্রেতার সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে এখানে যে সন্দেশ বিক্রি করা হয় এটি সারা দেশে একটা সুনাম রয়েছে, যে কারণেই শুধু টাঙ্গাইল জেলা নয়, আশেপাশের যে সমস্ত জেলা রয়েছে, বিশেষ করে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে হওয়ায় এই উত্তরবঙ্গের প্রায় 22 জেলা সহ দক্ষিণাঞ্চলের মানুষ যখন এই মহাসড়কে দিয়ে চলাচল করে, তখন এই কালিদাসের সন্দেশের যে একটা সুনাম ঐতিহ্য রয়েছে, তারা এখানে একটু যাত্রা বিরতি দিয়ে হলে সেই স্বাদ গ্রহণ করে। তবে কয়েকজন ক্রেতা জানিয়েছেন যে এই 100 বছরের ব্যবসা প্রতিষ্ঠান হলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই ব্যবসা প্রতিষ্ঠানে। তারা জানিয়েছেন যে ঐতিহ্যবাহী এই দোকানটি আরো আধুনিকায়ন করতে হবে এবং এই দোকানের যে ডেকোরেশন রয়েছে সেটি আরো পরিবর্তন করলে যে নাম এবং ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তাহলে মিল থাকবে। আর এছাড়াও যা কয়েকজন ঘোষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে 20 থেকে 25 বছর আগে চরাঞ্চলের গাভীর যে টাটকা দুধ পাওয়া যেত, সেই দুধ এখন আর পাওয়া যাচ্ছে না। এর কারণ হিসেবে তারা বলছেন যে আগে যে মানের দুধ পাওয়া যেত সেটি হচ্ছে যে আগে চারণ ভূমি ছিল, সেই চারণ ভূমির কাঁচা ঘাস খাওয়ানো হতো, যে কারণে অনেক ভালো মানের দুধ পাওয়া যেত। আর এখন যে গাভীকে যে দুধ খাওয়ানো হয় তা অনেকেই ফিড খাওয়ায় এবং চাষকৃত ঘাস খাওয়ায়, যে কারণে আগের তুলনায় তেমন আর ওই সঠিক মানের দুধ না পাওয়ার কারণে আগের যে ঐতিহ্য সেটি আর ধরে রাখা সম্ভব নয়। তারপরও এখানে যিনি রয়েছেন সমীর চন্দ্র সাহা, তিনি বলেছেন যে তারা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন, তারা এই ব্যবসার যে ঐতিহ্য সেটি ধরে রাখার চেষ্টা করছে। আর এছাড়াও টাঙ্গাইলের আনারসের কিন্তু সারা দেশব্যাপী সুনাম রয়েছে, এই আনারসের মান ধরে রাখারও দাবি জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তারা বলছেন যে কিছু অসাধু ব্যবসায়ী তারা এই আনারসে কেমিক্যাল মিশিয়ে থাকে, সেই কেমিক্যাল যেন মিশানো না হয় সেজন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসন জানিয়েছেন যে এই আনারসের মান এবং সন্দেশের মান ধরে রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। কুমিল্লা ও টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন নতুন করে জিআইভুক্ত হওয়া যে সমস্ত পণ্য তার সম্ভাবনার কথা। আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই মুহূর্তে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী, যেখানে হাঁটু জল না, একেবারে নদীর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না, যেন এক ধুধু মরুভূমি। দীর্ঘদিন সংস্কার না করায় পলি পড়ে ভরাট, দখল, দূষণে, সংকটে নদীর এখন এই চিত্র। তাই নদীকে বাঁচাতে দ্রুত দখলমুক্ত করে খননের দাবি জানিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবিদেরা। আব্বাস আলী জানাচ্ছেন বাকিটা। এক সময় পালতোলা নৌকার সরগমে থাকা ছোট যমুনা নদী আজ বিলীন হতে চলেছে। দীর্ঘদিন খনন না করায় নদীর তলদেশে জমেছে পলি। কোথাও ঘাস, কোথাও চাষ হচ্ছে বড় ধান। এতে বছরে পানি থাকে অন্তত 4 মাস। ছোট যমুনা নদী খরা মৌসুমে শুষ্ক, আবার বর্ষায় ধারণ করে ভয়ঙ্কর রূপ। বর্ষা মৌসুমে নদী উপচে পাড় ভেঙে ফেলার আতঙ্কেও থাকেন নদীপাড়ের বাসিন্দারা। নদী খনন করা হলে স্বল্প খরচে জমিতে সারা বছর চাষাবাদ সম্ভব বলে বলছেন স্থানীয় কৃষকরা। নদী ভরায় থাকলে সুবিধা হয়, টিউবওয়েলে পানি পাওয়া যায়, নদী শুকিয়ে গেলে পানি পাওয়া যায় না, পানি খুব কষ্ট হয়, বাইরে থেকে পানি এনে খাওয়া লাগে। খরা মৌসুমে যদি একটু পানি বাঁধার বা রাখার একটা চেষ্টা করতে, তাহলে আমরা খরা মৌসুমে ফসল করতে পারতাম। আমরা চাই যে এটা আবার খনন করা হোক, খনন করে যাতে দীর্ঘ সময় ধরে পানি থাকে, বর্ষা মৌসুমে যাতে অতিরিক্ত পানি না হয়, আবার শুষ্ক মৌসুমে যাতে এই পানি ব্যবহার করে আমরা ফসল ফলাদি উৎপাদন করতে পারি। এক সময় এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। নদী দিয়ে চলত ধান, পাটসহ নানা কৃষিপণ্যের পরিবহন। এখন অবৈধ দখল ও দূষণে নদী হারাচ্ছে তার বৈচিত্র্য। নদী রক্ষা আইন থাকলেও হচ্ছে না তার কোনো প্রয়োগ।
আমরা নদীটা প্রাণবন্ত দেখেছি, নদীটার উচ্ছ্বাস দেখেছি, নদীটার উন্মাদনা দেখেছি। এখন সেই নদীটায় পানি প্রবাহ থাকছে না। নদী রক্ষার তো আইন আছে বা পরিবেশ রক্ষার কিন্তু বিভিন্ন আইন আছে, সেই আইনগুলোর সঠিক প্রয়োগ নেই। আপনি এই নদীকে রক্ষা করতে হলে প্রথমত এই আইনগুলোর সঠিক প্রয়োগ করতে হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায় দেশের ৬৪ জেলার ছোট নদী ও খাল পুনঃখননের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পাঠানো হয়েছে ১৯৫ কোটি টাকার প্রস্তাব। বরাদ্দ পাওয়া গেলে শুরু হবে নওগাঁর ছোট যমুনা সহ ৩টি নদী ও ৪৮টি খালের সংস্কার কাজ। ছোট নদী, খাল, বিল, জলাশয় যে প্রকল্প আছে, এই প্রকল্পের দ্বিতীয় ফেজে আমরা এটা অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। এই প্রকল্পটা অনুমোদনের অপেক্ষায় আছে। এটা যদি অনুমোদিত হয় তাহলে এই নওগাঁ জেলার যে ৯৩ কিলোমিটার ছোট যমুনার যে পার্ট, যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আমরা পুনঃখনন করতে পারবো। দিনাজপুরের পার্বতীপুর থেকে উৎপত্তি হওয়া ছোট নদী এই জেলায় এসে ছড়িয়ে পড়েছে প্রায় ৯৩ কিলোমিটার জুড়ে। এই নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এখন নওগাঁ, আমন, বোরো, ইরি, যেই ধানই ভালো হোক না কেন, ফলন ভালো হোক না কেন, ঘরে যখন ফেরেন কৃষকেরা সেই ফলন নিয়ে তাদের মুখের হাসির অন্ত থাকে না। ঠিক যেমন এই বছর চলন বিলে বোরো ফলন ভালো হওয়ায় খুব খুশি নাটোরের ধান চাষিরাও। চলন বিল ও হালতি বিলে এখন চলছে ধান কাটা মারাইয়ের কর্মযজ্ঞ। বিল অঞ্চলের মাঠে মাঠে কাটা মারাইয়ের শোরগোলে নেমেছে উৎসবের আমেজ। বর্ষার আগেই ধান ঘরে তুলতে পেরে দেশের বিভিন্ন জেলা থেকে এই অঞ্চলে এসেছেন হাজারো শ্রমিক। মাহবুব হোসেনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। নতুন ধানের সুবাসে ভরে উঠেছে চলন বিলের প্রান্তর। সোনালী স্বপ্নের হাসি এখন মাঠে মাঠে। চারিদিকে এখন শুধু পাকা ধান আর কৃষক শ্রমিকের কর্মচাঞ্চল্য। বৈশাখের প্রথম সপ্তাহ থেকে চলন বিল ও হালতি বিলে বড় ধান ঘরে তুলতে শুরু করেন কৃষকরা। চেষ্টা চলে বর্ষার আগেই ফসল ঘরে তোলার। গত বছরের তুলনায় এবার সার সহ কৃষি উপকরণের দাম বাড়ায় কৃষকদের খরচ কিছুটা বেড়েছে। তবে ফলন ভালো হয় স্বস্তির কথা জানিয়েছেন চাষিরা। চলন বিলে বাম্পার ফলন হলেও শিলাবৃষ্টি আর ঝড়ে ধানের ক্ষতি হওয়ায় হালতি বিলে দেখা দিয়েছে ফলন বিপর্যয়। বর্তমান হয় শিলে কোটার পর থেকে ধানের ফলন একটু কম হচ্ছে। ধানের দাম হচ্ছে কাটে নালা বেশি লাগিচ্ছে, খরচা বেশি। 5 কেজির জাত 7 কেজি লাগিচ্ছে। তবে 1500 টাকা দাম ধান বেচলে ওই সীমিত কিছু লাভ হয়, গায়ে মানে হালকা। বোরো ধান কাটা, মারাই এবং পরিবহনে স্থানীয় শ্রমিকদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে এ অঞ্চলে আসেন শ্রমিকরা। এবার হালতি বিলে ঝড়ে ধান পড়ে যাওয়ায় কাজের পরিসর কমেছে বলে জানান তারা। সেই সাথে পারিশ্রমিক কম পাওয়ার অভিযোগও অনেকের। ধান ঝড়ে পুড়ে যায়, কাটা সমস্যা, কামলার দাম থাকতেছে না, ফলনে বৃদ্ধি হবে ধান এবার, কিন্তু কাটা খুব কষ্ট। গতবারও যে 6 সার কাটিয়েছি এবারও সেই 6 সারের কথাই করছে, কিন্তু আমরা তো মিটাইছি হইলে খাড়া ধান, কিন্তু সেই খাড়া ধান তো আর নাই। এবার তো মনে করেন যে হচ্ছে ধানের ফলন না থেকেই লোকজন সব চলে যাচ্ছে। এবার এবার মাঠের ধান কাটবে না। এবছর জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,14,321 টন, যার আনুমানিক বাজার মূল্য 1,533 কোটি টাকা। সরকারিভাবে ধান কেনা অভিযান শুরু হলে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাবেন বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। কৃষকরা জমিতেই 1500 টাকা মন হারেই কাঁচা ধানে বিক্রি করতে পারছেন। সরকারিভাবে ধান কেনার যে টার্গেটটা রয়েছে, এ বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের সাথে মিটিং করে কৃষকরা যাতে একটা ভালো দাম পায় সেই বিষয়ে চেষ্টা করছি। 2024-25 মৌসুমে নাটোর জেলার 57,425 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। মাহবুব হোসেন, এখন নাটোর। আজ হজ যাত্রার চতুর্থ দিনে সৌদি যাচ্ছেন 4,000-এর বেশি যাত্রী। আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী ওমর ফারুক, তার কাছে জানবো বিস্তারিত।
ওমর, আপনার থেকে জানতে চাই এখন পর্যন্ত কয়টি ফ্লাইটে ঠিক কতজন যাত্রী সৌদি আরবে গেছেন এবং ভিসা আবেদন না করায় এক ট্রাভেল এজেন্সি মালিকের দেশ থেকে নিষেধাজ্ঞা জারির কথা জানতে পেরেছি ধর্ম মন্ত্রণালয় থেকে। এই বিষয়ে বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে? অনেক আজকে এই পর্যন্ত আমরা আশকোনা হজ ক্যাম্পের সূত্র মতে আমরা যে তথ্য পেয়েছি, মোট 37টি ফ্লাইটে এখনও পর্যন্ত 15,154 জন হজযাত্রী দেশ ছেড়েছেন। এছাড়াও আজকে মোট 3টি বিমানে 4,157 জন হজযাত্রী আজকে হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। আমরা তবে কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে 415 জন হজযাত্রী দেশ ছেড়েছেন। তার মধ্যে 4 জন ভিসা জটিলতার কারণে আসলে তারা যেতে পারেনি বলে আমরা জেনেছি। তবে আমরা আরেকটি তথ্য যেটি জেনেছি, আল রিসান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নামে যে মালিক আছেন, সেই মালিককে আব্দুল সালাম নামে তার বিরুদ্ধে আসলে ধর্ম মন্ত্রণালয় থেকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন। এর কারণ হিসেবে আমরা যেমনটি জেনেছি যে 437 জন হজযাত্রীর ভিসার আবেদন না করার ফলে আসলে যে আল রিসান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে মালিক, তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে হজযাত্রী ধর্ম মন্ত্রণালয়। এছাড়াও যদি বলি, আজকে মোট 3টি বিমানে মোট 4,157 জন হজযাত্রী তারা দেশ ছাড়বেন। আমরা তবে এই মুহূর্তে হাজি ক্যাম্পে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ ঢাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের জন্য মূলত হজ ক্যাম্পে তাদের যে হজের ভ্রমণের পূর্বে যে তাদের যে পূর্ব প্রস্তুতি সেটি সম্পূর্ণ করার লক্ষ্যে তাদের কিন্তু এখানে আবাসন ব্যবস্থা রয়েছে এবং তারা এই মুহূর্তে সেই প্রস্তুতি নিচ্ছেন। এবং ঢাকা থেকে যারা আসছেন তারা মূলত 7 থেকে 8 ঘন্টা আগে এসে তারা তাদের যে হজের পূর্ব প্রস্তুতি তারা সেটি সম্পূর্ণ করছেন। তো এবং তারা যারা হজে তামাত্তু পালন করবেন তারা এই মুহূর্তে তাদের যে হচ্ছে ইমিগ্রেশন এবং যে এহরামের যে বিষয়গুলো আছে, এহরাম বাঁধার যে বিষয়গুলো আছে তারা সেটি সম্পূর্ণ করছেন। এবং তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে আসলে ইমিগ্রেশন সহ সার্বিক যে বিষয় সেগুলো নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আজকে আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ। আজ হজযাত্রায় চতুর্থ দিনে সৌদি যাচ্ছেন 4,000-এর বেশি যাত্রী। আশকোনা হজ ক্যাম্প থেকে সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। এই পর্যায়ে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের জম্মু কাশ্মীরে হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক যুদ্ধে না জড়ানোর আহ্বান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার সাউথ ক্যারোলিনায় ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন তিনি। জানান, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারকে সহযোগিতা করবে ইসলামাবাদ। এমনটাই প্রত্যাশা ওয়াশিংটনেরও। এর আগে দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসীদের উৎখাতের ঘোষণা দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের পক্ষ থেকে যে কোনো ধরনের সামরিক সদাচরণের তাৎক্ষণিক জবাব দেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীও। প্রতিবেশী 2 দেশের সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি অব্যাহত রয়েছে। ঈশ্বর से प्रार्थना करता हूं और सबसे बड़ा ये कि डीजी तकरीबन 3 घंटे तक अरे ठीक था मैं तो उसको बोल रहा रोल एनआईए की डी समझते हुए जो वहां पर जो बुलेट खेल्स थी। ভারত দুঃসাহস দেখালে পাকিস্তানও জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আসিম নুরির। বৃহস্পতিবার তিল্লা ফায়ারিং রেঞ্জে সৈন্যদের মহড়া পরিদর্শনের পর এমন মন্তব্য করেছেন তিনি। এর আগে এক প্রকার হুমকির সুরেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পেহেলগাম হামলায় জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। এমন বাস্তবতায় জাতীয় নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে পেহেলগাম হামলার জেরে সৃষ্টি হওয়া আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইসলামাবাদের পাশে থাকার অঙ্গীকার করেছে চীন। প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের ফোন আলাপ শেষে বিষয়টি নিশ্চিত করেছে জিও নিউজ। ईश्वर से प्रार्थना करता हूं और सबसे बड़ा और अगर कोई एक कायराना हमला कर ये समझता है। তুরস্কের ইস্তাম্বুলে প্রায় 400 মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রমিক দিবসের আন্দোলন দমনে শহর জুড়ে মোতায়েন করা হয় 50,000 পুলিশ সদস্য। বৃহস্পতিবার অনেক স্থানে পুলিশের সাথে সংঘর্ষও হয় বিক্ষোভকারীদের। এ সময় আটকদের জোর করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ। 2013 সাল থেকে বিক্ষোভ নিষিদ্ধ থাকা তাকসিম স্কয়ারে বিক্ষোভকারীদের
যাওয়ায় ঠেকাতে বন্ধ ছিল গণপরিবহন। ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র এলাকাটিতে ছিল কঠোর লকডাউন। পুরো চত্বর ঘিরে ছিল ধাতব ব্যারিকেড। আর প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি দেয়া ছিল শ্রমিক ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের। কিন্তু ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতারের জেরে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মে দিবসের কর্মসূচি দমন করে এরদোয়ান প্রশাসন। এবার খেলার প্রসঙ্গ। চলতি মাস থেকেই শুরু হচ্ছে ভলিবল জাতীয় দলের ক্যাম্প। আন্তর্জাতিক সফরের ব্যস্ততা শুরু হবে এই মাস থেকেই। ভলিবল খেলাকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক সোহেল রানা। এদিকে নতুন কমিটির কাছে প্রত্যাশার কথা তুলে ধরেন খেলোয়াড়রাও। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। দেশের ক্রীড়াঙ্গনে ভলিবল কোর্টে এমন উত্তেজনা আর উল্লাসময় চিত্র কালে ভদ্রেই দেখা মিলে। প্রতিপক্ষের খেলোয়াড়দের হারিয়ে পয়েন্ট জয়ের এমন উচ্ছ্বাস সাহস যোগায় নতুন করে স্বপ্ন দেখার। কারণ জাতীয় দলের ক্যাম্প তো দূরে থাক, আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেন খেলোয়াড়দের কাছে এখন সোনার হরিণ। বিগত সময়ের ফেডারেশন কর্তাদের আমলে অনেকটা অলস সময় কেটেছে খেলোয়াড়দের। সবশেষ 2023 সালে অক্টোবরে শ্রীলঙ্কা সফর করে ভলিবলের খেলোয়াড়রা। তবে দেশের পট পরিবর্তনের পর নবগঠিত অ্যাডহক কমিটি বেশ তৎপর। কোর্টে খেলা ফেরাতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে তারা। প্রস্তুতি নিচ্ছে আগামী মেতে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় নেশনস লিগ ভলিবল টুর্নামেন্টে অংশ নেয়ার। 4 বছর 5 বছরে 2 বার বা 1 বার আপনার প্রিমিয়ার লিগ হয়েছে। এই বিজয় দিবস স্বাধীনতা দিবসও ঠিকমতো কন্টিনিউ করতে পারেনি, যার কারণে প্রতি বছর প্লেয়াররা ব্যস্ত থাকে না। খেলার মধ্যে ব্যস্ত না থাকলে তো প্লেয়ার ডেভেলপমেন্ট খেলার মধ্যে আসবেন। ডিফেন্সে যারা আছি তারা সবসময় কন্টিনিউ প্র্যাকটিসে থাকি সারা বছর। এটা যদি আমাদের ফেডারেশন ওইভাবে সারা বছর যদি ক্যাম্পিং করতে পারতাম, সেই ক্ষেত্রে আরও আশা করি যে ভালো হবে। জাপান টিম যেমন হাইট আমাদের মতো হাইট, বাট ওদের কিন্তু খেলার ওয়ার্ল্ড ক্লাস। তো সেই তুলনায় কিন্তু আমরা সেই জায়গাটা যেতে পারছি না। এর মূলত হচ্ছে আমাদের সেই রকম প্র্যাকটিস, সেরকম আপনার ডিজিটাল টাইপের প্র্যাকটিস করতে হবে এবং খাবার দাবার এবং হাই মানের কোচ। নতুন এই কমিটি শুধু আশার বাণী নয়, কোর্টে খেলোয়াড়দের স্বপ্ন পূরণে দেশব্যাপী আয়োজন করতে চায় বিভিন্ন টুর্নামেন্ট। 2 মাসের মতো আমাদের কমিটি এসেছে। এটা আমাদের সেকেন্ড টুর্নামেন্ট অ্যান্ড নেক্সট 6 তারিখ থেকে আমাদের আন্তঃজেলা মহিলা প্রতিযোগিতা। আমরা চাচ্ছি যে শুধুমাত্র পুরুষ ভলিবল না, মহিলা ভলিবলটাকেও যেন আমরা ইন্টারন্যাশনালি একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসতে পারি। ঢাকা প্রিমিয়ার লিগ আছে, ফার্স্ট ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন আছে। সো আমরা ইনশাল্লাহ আমরা যে প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছি, নেক্সট ইয়ার পর্যন্ত কোনো প্লেয়ার কমপ্লেন করতে পারবে না। আমরা চাই যে প্লেয়ারদের টুর্নামেন্ট দিতে দিতে ওদের যেন স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমরা নিয়ে আসতে পারি। এই যে টুর্নামেন্টটা হচ্ছে এবং সামনে ন্যাশনাল হবে, আমরা বেসিক্যালি জাতীয় দলের প্লেয়ার বাছাই প্রক্রিয়াও শুরু করেছি। আমাদের সিলেকশন কমিটি এটা নিয়ে কাজ করছে। তো এখান থেকে আমরা নতুন পুরাতন দিয়ে আমরা ভেরি সুন ন্যাশনাল টিমের প্র্যাকটিস শুরু করবো ইনশাল্লাহ। 18 মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে বলে জানিয়েছে ফেডারেশন। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। মৌলিক সংস্কার হলে ডিসেম্বর বা রোজার আগেই নির্বাচন সম্ভব বলছেন সংস্কার প্রক্রিয়ায় যুক্তরা। রাজনৈতিক দলগুলোর ঐক্যে জোর। এয়ার অ্যাম্বুলেন্স পেলে রোববারই দেশে ফিরবেন খালেদা জিয়া। সাথে থাকতে পারেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। রাজধানীতে পণ্য পরিবহনে থামছে না চাঁদাবাজি, বাড়ছে দাম, নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ভারত দুঃসাহস দেখালে কঠোর জবাবের হুঁশিয়ারি পাকিস্তানি সেনাপ্রধানের। যুদ্ধে না জড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।